দাসপুর সোনাপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের জায়গায় বিভিন্ন সময় দেখেছি ফাঁকা থেকে যাচ্ছে। এবারেও বোর্ড গঠন হওয়ার 1 বছরের মাথাও ফাঁকা হয়েছে, সেটা কি পূরণ হতে চলেছে? দেখুন, আমরা একটা শৃঙ্খলাবদ্ধ দলের সৈনিক। দল আমাদেরকে দলের প্রতিনিধি নির্বাচন করেছেন, টিকিট দিয়েছে, দল আমাদেরকে সেই সম্মান দিয়েছে, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। দল ঠিক করেছেন কে কোন পদে যাবে, কে কোন পদে থাকবে, দল ঠিক করেছে। যাকে যেটা দায়িত্ব দিয়েছেন তাকে সেটা করেছে। আমিও আমার যেটুকু দায়িত্ব আমি সেগুলো করে যাচ্ছি। শুধু তাই নয়, চেয়ারম্যান সাহেব আমাকে যেটুকু আরও কাজ করতে বলেন, আমি তার সবসময় তার সাথে হাত মিলিয়ে নিশ্চিতভাবে তুমি বলতে পারো আমাদের পৌরসভাতে আমরা একটা টিম হয়ে কাজ করার চেষ্টা করি, একটা পরিবারে কাজ করার চেষ্টা করি। এবং সেখানে কে কোন পদ পেলো, কে কোন পদ থাকলো, এটা আমার কাছে বিবেচনা নয়। আমি বিশেষ আমার কাছে বিবেচনা নয়, আমাদের কাছে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে কাজের মাধ্যম দিয়ে জনগণের কাছে পৌঁছে যাওয়া, কাজের মাধ্যম দিয়ে লোকের মনে বেঁচে থাকা। একটা প্রশ্ন, আপনি যেহেতু সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক এবং দায়িত্বে রয়েছেন সংগঠক হিসেবে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন সম্প্রতি একদম ঘোরাঘুরি করছে যে গোটা রাজ্য জুড়ে একটাই আলোচ্য বিষয় চলছে রাজনৈতিক মহলে, যে একটা বিপুল পরিবর্তন আসতে চলেছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক প্রধান বা সাংগঠনিক দায়িত্বে আসার পরে, জেনারেল সেক্রেটারি হওয়ার পরে বারবার বলছিলেন যে দলের ভিতরে একটা পরিবর্তন আনতে হবে, বেশ কয়েকটা ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য। তিনি বেশ কয়েকজন পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে জেলা সভাপতি পরিবর্তন করার কথা বলেছিলেন। সেইটা সম্প্রতি বেশ কয়েকটা উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং সেটা শেষের পর্যায়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সংগঠক, যে দলের ভিতরে কি কোথাও গিয়ে মমতাপন্থী আর অভিষেকপন্থী বলে দুটো মেরুকরণ তৈরি হচ্ছে, এটা কি কতটা, এটা এখন আলোচ্য বিষয়, আপনি এটাকে কি মনে করেন? যে একটা গণতান্ত্রিক দলে পক্ষে বিপক্ষে যদি মত উঠে আসে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, তখন আমরা সেটা সঙ্গে সঙ্গে এটাকে আড়াআড়ি ভাগ করে দেওয়ার চেষ্টা করি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর তৃণমূল কংগ্রেসের মতন একটা দলের, যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা নিশ্চয়ই দেখেছি 2021 ভুলে যাইনি, ভুলে যাইনি 2021 কি কঠিন লড়াই আমরা করেছি বিজেপি মন্ত্রিসভা গঠন এদের নেতৃত্বে। একদিকে দিদি, একদিকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি পরিশ্রম করেছে তারা। আজকে দিনে দাঁড়িয়ে যদি কোনো জায়গায় মতের অমিল হয় আর মিডিয়া যদি সেটাকে বড় বড় করে দ্বন্দ্ব বলে দেখিয়ে দেয়, সেটা মিডিয়ার ব্যাপার। আমরা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় যত মতের আদান প্রদান হবে তত দল কিন্তু সংগঠিত হবে, শক্তিশালী হবে। এবং সেখানে মিডিয়া আমাদের ফল পাচ্ছি যে কোনো সময় আমাদের রাজ্য সভাপতি, কোনো সময় আমাদের নেত্রী, কোনো সময় আমাদের সেনাপতি মিটিং করছেন। তারা কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করছে, তারা একটা রূপরেখা তৈরি করছে। আর এরা কিছু মানুষ বা কিছু আমাদের এই মিডিয়া, তারা এটাকে গসিপ আকারে দ্বন্দ্ব বলে সাজিয়ে চেষ্টা করছে। নব্য, পুরাতন, নতুন, প্রবীণ, নবীন, এসব গল্প সাজানোর চেষ্টা করছে। কিন্তু ওভারঅল বাংলার যা পরিকাঠামো আমাদের দলের হয়ে আছে, একটা জায়গায় আমি মাননীয় সাংসদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি একমত, পারফরমেন্স। ইয়েস, আমি 2000% তার সাথে একমত, পারফরমেন্স। পারফরমেন্স শেষ কথা বলে। আমার পৌরসভা ইলেকশনে আমি জিতবো, আর আমার ওয়ার্ডে আমি জিতবো, আর বিধানসভা ভোটে, লোকসভার ভোটে সেখানে দল পিছিয়ে যাবে, এটা কাম্য। আমি পঞ্চায়েতের মেম্বার, আমি পঞ্চায়েতের প্রধান, আমার অঞ্চলে আমরা বোর্ড গঠন করবো আর দল অঞ্চলে পিছিয়ে যাবে, এটা কাম্য। এই যে কেন হচ্ছে তার যদি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা দল গ্রহণ করে, এটাকে বলা মূল্যায়ন। যে মূল্যায়নটা দল এখন করছে বিগত দিন 2021 সালে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে দলের যে মূল্যায়ন হচ্ছে, আমি মনে করি
খুব সঠিক পথ। তাহলে কি এবারে এই যদি পরিবর্তন হয় তাহলে কি দলের শুদ্ধিকরণের পরিবর্তন? শুদ্ধিকরণ অশুদ্ধিকরণের ব্যাপারটা আমি আমাদের ঢুকবো না। আমাদের দল সব সময় চলমান এবং সবসময় কিন্তু শুদ্ধিকরণের মধ্যে চলছে। তুমি দেখো, যখনই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে যত বড়ই নেতা হোক মন্ত্রী হোক, দল কিন্তু তার পাশে দাঁড়ায়নি, অ্যাকশন নিয়েছে। এবং শেষ যেটা হয়েছে দেখেছো তোমার, কিছুদিন আগে আমাদের কারামন্ত্রী ছিল অখিলগিরি, একদম একটা বন দপ্তরের একটা আধিকারিকের সাথে একটা বিতর্কে জড়িয়ে পড়েছিল। ঘটনাটা কি না কি সেটা আমাদের ঢুকিনি, কিন্তু মিডিয়া সেটাকে তুলে নিয়ে এসছেন যে মহিলা আধিকারিকের সাথে কথোপকথন হয়েছে এবং তার সাথে একটা রকম মতমিল হয়েছে। এবং সেখানে দেখা গেল যে মন্ত্রী তার কথাবার্তাটা উচ্চস্বরে করে ফেলেছিল। আমাদের মতন দল, আমাদের দল বলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। এটা যদি বলেন, আমি একটা প্রশ্ন আসবো। বলরামপুরের বিধায়ক মুর্শিদাবাদে হুমায়ুন কবির যে বক্তব্যটা রেখেছে, ওরা 30% আমরা 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, যেটা নিয়ে বেশ সমালোচনা, এটাকে আপনি সমর্থন করেন? আমার বলতে কোনো দ্বিধা নেই, বলতে কোনো বাধা নেই। এরা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করছে। এরা একটা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশ, ভারতবর্ষের মতন একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে দেশের যেখানে শাসন ব্যবস্থা, যারা শাসন করছেন, তারা যখন এই ধরনের একটা লাইন নিয়ে, সাম্প্রদায়িক লাইন নিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করছেন, সেখানে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ধর্মনিরপেক্ষ প্রতীক হয়ে দাঁড়িয়ে তিনি একটা সম্প্রীতি বার্তা দিচ্ছেন। আর আমরা তার দলের যারা সৈনিক, তার দলের যারা কাউন্সিলর, নেতা, মন্ত্রী, বিধায়ক, এমপি, তাদের ভাবতে হবে আমার নেত্রী কী চাইছেন, আমার সেনাপতি কী চাইছেন। এবং সেখান থেকে যদি এই ধরনের কোনো মন্তব্য উঠে আসে, সেটা খুব দুর্ভাগ্যজনক। এবং পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যার স্বাধীনতা সংগ্রামের লড়াইতে যাদের অবদান আমি মনে করি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। এখানে ঘরে ঘরে বিপ্লব জন্মেছিল। আমরা ভুলে যাইনি মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ ভাই কথা, এবং আমাদের জাতীয় বীর নেতা সুভাষচন্দ্র বসুর কথা আমরা ভুলে যাইনি। কিন্তু এখানে বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই আমাদের এই বাংলায় জন্মেছে। এবং সেই মাটিতে যদি কেউ এই ধরনের মন্তব্য করেন, 30-70 যেটা বিজেপি বলে, আর সেই বিজেপির সাথে তাল মিলিয়ে যদি কেউ এই ধরনের কথা বলে, আমি মনে করি আরেকটা ধরনের কিন্তু নোংরা হলো। এই ইস্যু নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারী বলছে 2026-এ নিশ্চিত এই রাজ্য থেকে তৃণমূল বিদায় নিচ্ছে, বিজেপি আসছে। তো উনি তো সবসময় তো তাই করে যাচ্ছেন। উনি তো আজ পর্যন্ত সবসময় তো একটা তাদের দলের নিয়ম অনুযায়ী, তাদের দলের লাইন অনুযায়ী তিনি তো ওই ভাগাভাগি করে যাচ্ছেন, সবসময় একই কথা বলে যাচ্ছেন। তো সেই জায়গায় যদি তার হাতে কেউ যদি এরকম সাজিয়ে দেওয়া হয়, প্লেটে সাজিয়ে দেওয়া হয়, তিনি বলবেন। আমরা যদি তাকে সাজিয়ে দিই, তুমি যার কথা বললে এক্ষুনি, আমি কারো নাম বলতে চাই না, তুমি যাদের কথা বলছো, আমরা যারা ধর্মনিরপেক্ষ দলের প্রতীক, যারা দলের প্রতিনিধি, আমরা যদি সেই ওদের হাতে যদি আমাদের সাজিয়ে দিই, প্লেটে সাজিয়ে দিই, তো তারা তো খাবে, লুপে নেবে, তারা তো বলবেই। তো এটা আরেকটা ধরনের, কিন্তু এটাকে বলা হয় স্যাবোটেজ। এটা দলের ক্ষতি, যারা বলে তারা কিন্তু দলের ক্ষতি করে। আমি তার সাথে কোনো একমত হতে পারি না। আমরা সোনারপুরের মানুষ, তুমি নিশ্চিত হয়ে জেনে থাকবে, সোনারপুরের মানুষ পরপর 3 বার সোনারপুর উত্তর বিধানসভা থেকে এখানকার বিধায়ক ফেরদৌসী বেগমকে কিন্তু জিতিয়েছেন। আর প্রত্যেকটি নির্বাচন 2011, 2016, 2021 তার কিন্তু মার্জিন বাড়িয়েছে। এবং এখানকার কিন্তু সমস্ত স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব মানুষকে ভোট দিয়েছেন। এবং এই বিধানসভাতে হিন্দু সংখ্যাধিক্য বেশি, তারা কিন্তু তাকে ভোট দিয়েছেন। এটা হচ্ছে আমাদের কাছে একটা আদর্শ, এবং এটা আমাদের কাছে কিন্তু একটা, বলতে পারেন সারা ভারতবর্ষের কাছে বা সারা বাংলার কাছে সোনারপুরটা একটা, সোনারপুর ব্লকটা একটা মডেল হওয়া উচিত, এখানকার মানুষ কীভাবে চলে। ধন্যবাদ। আমরা যখন কথা বলছিলাম, সোনারপুর উত্তর বিধানসভার দলীয় পর্যবেক্ষক, সোনারপুর রাজপুর পৌরসভার
যিনি অত্যন্ত দক্ষ পৌরসভার পৌর পরিষদ, তিনি 3টি বিভাগের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি সোনারপুরের সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে জল নিষ্কাশন ব্যবস্থা এবং পানীয় জল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেই বিশুদ্ধ পানীয় জল, সেই পানীয় জল এবং জল নিকাশি ব্যবস্থা দুটোরই দায়িত্ব রয়েছে। এবং খোলামেলা আমরা 72টি প্রকল্পের ভিতরে আজ 2টি প্রকল্প নিয়ে কথা বললাম, যে বিশুদ্ধ পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা নিয়ে। যে খবরটি তিনি দিলেন আজকে, যে আগামী দিনে যে জল যন্ত্রণা সোনারপুর পৌরসভার 35টি ওয়ার্ড জুড়ে এবং সারাউন্ডিং যে সমস্ত জিপিগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে। কেন কি, যে আশার আলো তিনি দেখালেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা পরিদর্শন করে গেছে এবং তাদের সামনে যে পরিমাণে টাকা খরচা হওয়ার নজির আছে হতে পারে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। খুব সম্ভবত আশাবাদী তারা সেই সংখ্যক টাকা আসবে এবং আগামী দিনে একদম সোনারপুরে জল নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হবে, সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানালেন। পাশাপাশি রাজপুর সোনারপুর পৌরসভা আর একটি উল্লেখযোগ্য কাজ হতে চলেছে, সেটা গ্যাসের যে ব্যবস্থা সেই কাজ চলছে। সবগুলো মিলিয়ে আগামী দিনে যে রাস্তা খননের কাজ চলছে সেগুলো কমপ্লিটলি তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, যখনই আমাদের প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে আগামী বছরের অর্থাৎ 2025-এর মাঝামাঝির মধ্যে কিন্তু প্রত্যেকটি রাস্তা যেভাবে ছিল ঠিক সেভাবেই তিনি ফিরিয়ে আনবেন। তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন আগামী দিনে সোনারপুরবাসীর কাছে, সোনারপুর রাজপুর পৌরসভার সাধারণ মানুষের কাছে।